বলতেছি যে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই, মানে প্রফেসর ইউনূসের সরকার। তাইলে প্রথমে প্রশ্ন আসে, বিপ্লবী সরকার কিভাবে চিনব? এবার ফাঁস হয়ে গেছে ডক্টর ইউনূসের গোপন ভিডিও। রাত 2টার দিকে ডক্টর ইউনূসের বাসা থেকে একের পর এক বের হতে দেখা যায় চারজন মেয়ে। প্রচুর মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভয় বলতে পারেন না। ওনার মতো একটি মানুষ কোনোভাবে অসম্মানিত হোক, এটা আমরা চাই না। আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? ইউনূস সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। ডক্টর আসিফ নজরুল চরিত্রহীন লম্পট, কয়টা নারীর জীবন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বর্তমানে পিনাকি ভট্টাচার্য উনি বলেছেন যে ডক্টর ইউনূস বিপ্লবী সরকার না। আসলে এই কথাটা কতটুকু যুক্তি আছে যা এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই জানতে পারবেন। এদিকে বাংলাদেশের আরেকজন আইন ও বিচার বিভাগের যে উপদেষ্টা হয়েছেন আমাদের বাংলাদেশের আসিফ নজরুল সাহেব, উনি যে বক্তব্য দিয়েছেন এতে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। এদিকে সাধারণ জনগণ যারা আছেন তাদের প্রতিক্রিয়া হচ্ছে, কিসের উপদেষ্টা? তারা উপদেষ্টা পদ নিয়ে বসে আছে, কিন্তু উপদেষ্টা পদের কোনো কার্যকলাপ আমরা দেখি না। এমন কিছু বক্তব্যের মাঝে ডক্টর ইউনূসের গোপন কিছু ভিডিও প্রচার করেছে একটা। এবার ফাঁস হয়ে গেছে ডক্টর ইউনূসের গোপন ভিডিও। রাত 2টার দিকে ডক্টর ইউনূসের বাসা থেকে একের পর এক বের হতে দেখা যায় চারজন মেয়ে। এই ঘটনাটি 2-1 দিনের নয়, ঘটনাটি কয়েকদিন যাবৎ লক্ষ্য করেন ডক্টর ইউনূসের ফ্ল্যাটের পাশে থাকা একজন ব্যক্তি। তিনি বিষয়টি সন্দেহ হলে তিনি কিন্তু প্রতিদিন এই ভিডিওটি করেন, যাদের প্রমাণস্বরূপ সবাইকে এই সত্যটি জানাতে পারেন আসলে ইউনূসের ভালো চেহারার আড়ালে কি একটা ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে। তার স্ত্রী অসুস্থ হয়, তিনি কিন্তু রাতে এইরকম মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে। তিনি লক্ষ্য করেন যে ইউনূসের ফ্ল্যাট থেকে রাত 2-3টার দিকেই একটি শব্দ আসে এবং দরজা খোলার আওয়াজ। তিনি লক্ষ্য করে দেখেন সেখান থেকে কয়েকজন মেয়ে প্রায় বের হয়। তিনি এইভাবে কয়েকদিনের ফুটেজ আমাদেরকে সংগ্রহ করেছেন এবং দেখা যায় যে ইউনূসের ফ্ল্যাট থেকে ইয়াং যুবতী অনেকগুলো মেয়ে রাত্রে বের হয় এবং সেখান থেকে বের হয়ে যায়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকজন মেয়ে কিন্তু বারবার ডক্টর ইউনূসের রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং দেখছে আশেপাশে কেউ আছে কিনা। তো দর্শক, আপনাদের আসলে কি মনে হয়, এটি কি আসলে সত্য? আমরা কিন্তু এখন এটা সত্যতা যাচাই করতে পারিনি। অনেকে বলছেন এটা সত্য, অনেকে বলছেন না এটা অন্য কারো ভিডিও। তো আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূসকে আদৌ এরকম খারাপ বা অনৈতিক কাজ করতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে। সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো? জনগণ কিন্তু সাথে আছে, আপনার সরকার আমরা ফেলে দেবো। মুখে ডায়লগ মারছে না, কিন্তু ফাঁকাবাজি ফাঁকাবুড়ি আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছেন? মলয় শাহ না? মলয় শাহ কার স্বামী? মলয় শাহ কে? শিল্প সচিব জাকিয়া সুলতান না? উনি কে? এইরকম প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী দোসরদের, আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সরকার চালাবেন। আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, সম্মানের সাথে আমরা সংশোধনও করব। যদি আপনি আপনার সরকার আওয়ামী দোসর সচিবদেরকে রেখে ক্ষমতায় থাকতে চান, তাহলে প্রতি বিপ্লব আমরা করবো, আওয়ামী লীগ না। প্রতি বিপ্লব জনগণ করবে। 1 মাস হয়ে গেল, সচিবদের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নাই। আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন, করেন নাই? করেছেন। তবে কি চাচ্ছেন? চাচ্ছেনটা কি? রক্ত, জীবন, শ্রম, ত্যাগ, মেধা আমরা দিয়েছি, আপনাদের নাই। বসন্তের কুকিলেরা চতুর্দিকে ছেয়ে গেছে, যেমন সরকারে, তেমন পলিটিক্যাল পার্টিতে, তেমন জাতীয় নাগরিক কমিটিতে। আমরা বসন্তের কুকিলদেরকে চিনি, আমরা রক্তের বদলা নিতে জানি। সাবধান হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায় কি করছেন, কিভাবে সরকার চালাচ্ছেন,
মানুষ রুষ্ট, মানুষ ক্ষুব্ধ। প্রত্যেকটা সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায়। 1 মাস হয়ে গেল, এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না? কেন ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব আপনি জবাব দেন। কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ লাগায়? কেন ভারত সরকার অতিরিক্ত বাহিনীর ভয় লাগায়? কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল তুলে? ইউনূস সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমি স্পেস দেন। এদিকে ডক্টর ইউনূসের বাড়িতে যে দৃশ্যটি দেখা গেছে সেই দৃশ্যটি নিয়ে অনেক তোড়পাড় মিডিয়া, কিন্তু আসলে এই ভিডিও চিত্রটুকু আসলে কতটুকু বাস্তব এবং কতটুকু সত্যতা প্রমাণ করে যা আপনারা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে থাকবেন। কেননা ডক্টর ইউনূস এখন দেশের প্রধান, তাই তাকে নিয়ে হয়তোবা অনেক ষড়যন্ত্র চলতেছে। এদিকে বিশেষভাবে যারা বাংলাদেশের জনগণ আছেন তারা প্রতিক্রিয়াভাবে জানাচ্ছেন যে এরা কিসের উপদেষ্টা, এরা কিসের দেশ চালাচ্ছে। আসলে এমন প্রশ্ন কখন আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে কেন জনগণের মাঝে এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে, যা আসলেই ভাবার বিষয়। এই বিষয়কে কেন্দ্র করেই যখন বাংলাদেশের বিশেষ করে বড় বড় বুদ্ধিমতী যারা আছেন, যারা বুদ্ধি তৈরি করেন, তাদের কাছে এমন প্রশ্ন কেন উঠে আসছে, এই সব কিছুর উত্তর নিতে গেলে আমাদেরকে চলে যেতে হবে যে পিনাকি ভট্টাচার্যর কাছে, তাহলে এর সব কিছু তথ্য আপনারা বুঝে পাবেন। চলুন আমরা বলতেছি যে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই, মানে প্রফেসর ইউনূসের সরকার। তাইলে প্রথমে প্রশ্ন আসে বিপ্লবী সরকার কিভাবে চিনব? খুব সহজভাবে চেনার একটা ব্যবস্থা থাকতে হবে, তাই না? সেটা আছেও কলে। আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখব কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইত। আসেন সেটা দেখি। তার আগে দেখে নেই কারা বিপ্লবী। এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে এই বিপ্লব যদি ফেল করতো তাইলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। তাইলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা? আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন। প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত। আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত। এই 4 জন মাস্ট অবশ্যই এই 4 জনের কল্লা যেত। প্রফেসর ইউনূসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন তিনি। আর আদিলুর রহমান শুভ্র, আদিলুর রহমান শুভ্র তো জেলে ছিলেনই। ওনার আপিল নিষ্পত্তি করে ওনার পার্মানেন্ট প্যাকেট করে দিত। এই 6 জন ছাড়া আর কারো কিছু হইতো? কিচ্ছু হইতো? নিজেরা জিজ্ঞেস করেন, কিছু হইতো না। ওনারা আগে যেমন দিন কাটাইতেন, পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন। তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে লাগে। রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল, কিন্তু সেটা কি বাকিদের আছে? নাই তো। ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি। আর বাকি তো এনজিও গ্রাম। তাহলে বুঝছেন তো কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে। এটা তো হলো সরকারের কথা। সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময়? কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি? কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে? কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে? আসেন সেটা আলাপ করি। ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে 3 ধরনের। হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দেওয়া, যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায়। কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, আসেন সেটা একটা পোস্টমর্টেম করি। একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে, তারে ধরে নিয়ে গিয়ে মাইকধর করছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর নিজের মুখে শুনে। সার্বজনীন পুজোজ্জীবন পরিষদ সিংহবাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পালের কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম। ঠিক আছে, প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে প্রতিমা নিয়ে আসতেছি। হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক জামে মসজিদ তোরণ, এর সামনে যখন আমাদের ভ্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপর উঠি, তখন ওরা আমাদের 3 জনকে আটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। ওরা মারছে, কি দিয়ে? ইট পাটকেল ছুটছে,
এরপরে দুইজন ছিল স্টাম্প, ঠিক আছে? এটা কি দিয়ে মারছে? এটা ইট মাসি, পিটম আছে, ইভেন প্লাস্টিক ঘন্টা ঘষি লাকড়ি ঘুষি এরকম মারতেছে, ইভেন অনেক কিছু করতেছে। তাহলে বুঝলেন তো প্রচুর অত্যাচার করা হয়েছে। সে মাত্রই বাইসে ফিরে আসিছে, তাই না? আচ্ছা, এবার ঠিক এর পরের অংশটুকু দেখেন, ওই একই ছেলে দেখেন। দেখেছেন ওর হাতে ছুরি, ওর পিছে ছুরি গুজে রাখা ছিল, ওই ছুরি কোত্থেকে আসলো? ও ধরে নিয়ে গেছে কেউ, আর তারে সার্চ করে নাই, ছুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে, আর সে ছুরি সব চাইরে দিছে। এটা বিশ্বাস করতে হবে। আরো তথ্য দিই, এই যে কদম মোবারক মসজিদ কমিটির প্রধান আওয়ামী লীগের নেতা আজম আসি, এখানে এতিমখানা একটা নাম মাত্র, আর এটা চালায় ছাত্রলীগ। দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাতে চলেছে, আজম নাসিরের সাথে মিছিল করতেছে। বুঝছেন কারা করতেছে এই কাজ? 2 নম্বর কৌশল, শিল্প এলাকায় আর গার্মেন্টসে অস্থিরতা করে দেশের অর্থনীতির ভোগা মারার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। ওদের হাতে আছে টাকা, ওদের হাতে আছে অস্ত্র, সবকিছু কাজে লাগাইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। কেন আর কারা করতেছে? আসেন একটা বিপ্লবী বক্তব্য শুনি। আন্দোলনের মূল বিষয় হচ্ছে আপনাদের মালিকেরা আপনাদের টাকা দিচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, আমি আপনাদের ভাই হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি দিতে এসেছি। যে মালিকেরা আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না, আপনারা সেই মালিককে, আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন, সেই পোশাকের মেশিন ছিনিয়ে নেন এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান, সেই নিজেরা বিক্রি করুন, আপনারা নিজেরা বিক্রি করুন। এইভাবে রাস্তা আটকিয়ে আপনাদের লাভ হবে না। আপনারা গার্মেন্টসে যান, আপনারা এই দেশের সম্পদ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বললাম, আপনারা দেখবেন। ধন্যবাদ। শুনেছেন, এই বিপ্লবী বক্তার নাম ইশতিয়াক আহমেদ হৃদয়। এখন সে সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না, সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা। দেখেছেন সে কিভাবে গার্মেন্টস শ্রমিকদের লুটপাট করতে উস্কানি দিতেছে। আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামছে। তো গার্মেন্টস এর ভাই বোনেরা, আপনারা তো জানেন যে হাসিনাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে নাই, আপনাদের উপর পুলিশ লেলাই দিচ্ছে, আপনাদের নেতাদের গুম করছে, খুন করছে। এখন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আইসা আপনাদের উস্কানি দিচ্ছে, আর আপনারা হাততালি দিতেছেন। কে আপনাদের সামনে এসে বক্তৃতা দিতেছে, তারা না চিনলে হবে? পুলিশ আর আর্মিরা বলতেছি, এই ইশতিয়াকরে প্যাকেট করতে হবে এখনই। একটারে প্যাকেট করবেন তো 1000 ঠান্ডা হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। আর কি হইতেছে? 3 নাম্বার, বিএনপির নিয়ে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন হইতেছে। নানাভাবে বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি দখল হইতেছে। দেখেন আওয়ামী লীগের লোক বিএনপি সাথে চাঁদাবাজি করতেছে। কেউ কেউ যে সত্যি সত্যি দখল করতেছে না তা না, আমি এটা একেবারে ক্লিন চিট দেবো না, বিএনপিকে করতেছে। অনেককে বিএনপি বহিষ্কার করছে। এইটা হইতেছে বিএনপি কিভাবে এই ইস্যুগুলোতে ডিল করতেছে শীর্ষ পর্যায় থেকে। কিন্তু এত ব্যাপকভাবে করা হইতেছে যে কৌশল ভালোই কাজে দিচ্ছে। বিএনপি এর মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে এবং জনপ্রিয়তা হারাইতেছে বিএনপি। কিন্তু গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা। হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে। হিরো আলম কি বিএনপি সবাই চেনে? আসেন ফুটেজ বিশ্লেষণ করি। এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহলী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি, ওর নেতৃত্বে হিরো আলম মামলা কইরা ফেরার পথে ঘটনা ঘটছে। রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না, সবাই বগুড়া চেনে। 2016 সাল থেকে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে। দেখেন পত্রিকায় বলছে, রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি। তো রনি কে? হিরো আলম সব জায়গায় নাটক, নিজের নাক কাইটা পরের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে না? তো হিরো আলম কি নিজের নাক কাইটা বিএনপির যাত্রাভঙ্গ করতে গেছিল?
আরেকজনকেও শনাক্ত করা গেছে, তার নাম নুরুল ইসলাম মুহুরী। সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, রোমান উকিলের সহকারী। তো হিরো আলম কেন রনি বা নুরুল ইসলাম মুহুরীর নাম না বইলা বিএনপির উপরে দোষারোপ করছে সেটা ওই নিজে ভালো বলতে পারে, ওকেই ব্যাখ্যা করতে হবে। এবার আর একটা বিষয় নিয়ে কথা বলি, মাজারে হামলা। এটা হইতেছে 3 নাম্বার কৌশল।